অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো তুলনামূলক অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে এবং তার ভিতরে যেগুলো লেভেল 1 ইউনিভার্সিটি সেগুলোর টিউশন ফি আরও অনেক বেশি হয়ে থাকে। সো রাইট নাও আমি যে ইউনিভার্সিটিটাতে আছি সেটা হচ্ছে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি। এটা একটা লেভেল 1 ইউনিভার্সিটি এবং এটা স্বাভাবিকভাবেই অনেক বেশি এক্সপেন্সিভ। তো এটার যে টিউশন ফি ব্যাচেলার্স অথবা মাস্টার্স যেই কোর্সগুলো রয়েছে সেগুলোর অ্যাভারেজ যদি করে টিউশন ফি আমি বলি সেটা অ্যারাউন্ড $22,000 অস্ট্রেলিয়ান পার সেমিস্টার। সো এত এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াশোনা করি তারা কীভাবে টিউশন ফি ম্যানেজ করি। সো রিসেন্টলি আমাদের ভ্যাকেশন শেষ হলো। সো আমরা ভ্যাকেশনে জব করে টিউশন ফি নিজেরটা নিজেই ম্যানেজ করার চেষ্টা করেছি। সো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এত এক্সপেন্সিভ ইউনিভার্সিটিতে আসলে পড়ি এবং কিভাবে আমরা নিজেদের টিউশন ফিগুলো ম্যানেজ করি। বিকজ আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট, যারা বাংলাদেশ থেকে আসি, তাদের পক্ষে আসলে বাসা থেকে অনেক বেশি টাকা নেওয়া পসিবল হয় না। সো আমাদের টিউশন ফিগুলো নিজেদেরই ম্যানেজ করতে হয়। এবং আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার স্টোরিটা বলবো না, আমরা যারা একসাথে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, আমরা 4 জন ফ্রেন্ড একসাথে আসলে আমাদের জার্নিটা শুরু করেছিলাম 1 বছর আগে। আমাদের ফার্স্ট ওরিয়েন্টেশনে আমরা একসাথেই শুরু করেছিলাম। সো তারাও মোটামুটি তাদের নিজেদের টিউশন ফিটা ম্যানেজ করতে পেরেছে। সো তারা এই ভ্যাকেশনে কী জব করলো, কীভাবে ম্যানেজ করতে পারলো, তাদের স্টোরিটাও শেয়ার করবো এবং ফাইনালি আমার স্টোরিটাও বলবো যে আমি কীভাবে ম্যানেজ করতে পারলাম। সো এই পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আসলে একজন স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ আপনারা জানতে পারবেন না, আপনারা 4 জন ডিফারেন্ট স্টুডেন্টসের পয়েন্ট অফ ভিউ শুনতে পারবেন, তাদের ডিফারেন্ট স্টোরি শুনতে পারবেন। বিষয়টা এরকম হবে না যে একজন অনেক লাকি হয়ে গেছিলো দেখে আসলে একটা জব ম্যানেজ করতে পেরেছে, দেখে সে টিউশন ফি দিতে পেরেছে। বিষয়টা এরকম না। 4 জন তারা ডিফারেন্ট জব করেছে এবং তাদের ডিফারেন্ট স্টোরি। সবার স্টোরিটা যখন শুনবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলেই পার্ট টাইম জব করে এত এক্সপেন্সিভ ইউনিভার্সিটি অ্যাফোর্ড করা যায় কিনা এবং টিউশন ফি নিজেরটা নিজে দেওয়া যায় কিনা। সো প্রথমে আমি আমার যে ফ্রেন্ডটাকে নিয়ে কথা বলবো, সে আমাদের থেকে 1 বছরের সিনিয়র এবং আমরা একসাথেই একই ডিপার্টমেন্টে ক্লাস স্টার্ট করি। সো সে আসলে শুরু থেকে আমি যে জিনিসটা লক্ষ্য করতে পারি তার ভিতরে সেটা হচ্ছে সে আসলে অনেক চালাক প্রকৃতির একজন লোক এবং সে শুরু থেকেই আসলে এই যে টিউশন ফি ম্যানেজ করা, এই যে টাকা সেভ করা, এই সকল বিষয় নিয়ে সে শুরু থেকে অনেক কনসার্ন ছিল। আসার পরই আমরা যখন জব খুঁজতাম সে আসলে বিভিন্ন ধরনের সার্টিফিকেট, লাইসেন্স এগুলো করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে শুরু থেকেই দেখতাম যে হোয়াইট কার্ড ম্যানেজ করে ফেলেছিল একদম শুরুতেই। তার কাছে তখন আসলে কনস্ট্রাকশনের কোনো জব ছিলও না, বাট তারপরে সে আগেই হোয়াইট কার্ড ম্যানেজ করে ফেলেছে যেন পরবর্তীতে যদি কখনো তার কাছে কনস্ট্রাকশনের কোনো জব আসে সেই জন্য সেই জবটা করতে পারে, এই চিন্তা করে সে শুরুতেই আসলে হোয়াইট কার্ড করে ফেলে। সো এটাই বোঝা যাচ্ছিল যে সে আসলে অনেক বেশি চালাক প্রকৃতির একজন লোক এবং সে অনেক বেশি কনসার্নের সকল বিষয় নিয়ে। এবং সে শুরু থেকে একটা শেয়ার্ড রুমে থাকে। শেয়ার্ড রুমে তার যে হাউস রেন্ট সেটা হচ্ছে অনলি $150, অর্থাৎ সে অনেক সঞ্চয় করে চলে এবং বাজে এক্সপেন্স তার একদম নেই বললেই চলে। তো এখন সে এই যে ভ্যাকেশনের 3 মাস, সেই 3 মাসটা কী করলো? সে যে কাজটা করেছে, শুরুতেই সে একটা ড্রাইভিং টেস্ট দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরেই সে উবার করা শুরু করে দেয় এবং এরপরেই সে আবার ফর্কলিফট চালানোর জন্য আরেকটা লাইসেন্স নেয়। তো ফর্কলিফটগুলো কোথায় ব্যবহৃত হয়? এগুলো হচ্ছে ওয়্যার হাউসে ব্যবহৃত হয়। তো ওয়্যার হাউসে ফর্কলিফট যদি আপনি চালাতে পারেন আপনার জন্য অনেক জব অ্যাভেলেবল। তো স্বাভাবিকভাবেই এরপরে সে ওয়্যার হাউসেও একটা জব ম্যানেজ করতে পারে। তো ওয়্যার হাউসে অনেক বেশি পিক প্যাকার্সার থাকে, এরা হচ্ছে শুধুমাত্র প্যাকেটিং করে। তো এই কাজটা করার জন্য কোনো ধরনের স্কিল লাগে না এবং সবাই মোটামুটি এই জবগুলো ম্যানেজ করতে পারে। কিন্তু আপনি যদি ফর্কলিফট চালাতে পারেন তাহলে অবশ্যই আপনি একটু বেশি স্কিলফুল মানুষ। তো আপনার যে আওয়ারলি রেট সেটাও একটু বেশি থাকবে এবং আপনি অবশ্যই বেশি শিফটও পাবেন। সো এই বন্ধের 3 মাস সে প্রত্যেক দিন 10টা থেকে 5টা শিফট পেয়েছে। শুধুমাত্র রবিবার সে কাজ করতো না, বাকি 6 দিনই সে হচ্ছে জব করেছে এবং শিফট পেয়েছে এবং তার যে আওয়ারলি রেট সেটা ছিল $30। সো $30 সকাল 10টা থেকে 5টা 7 ঘন্টা অর্থাৎ $210 সে প্রত্যেক দিনই হচ্ছে আর্ন করেছে। এবং এই আর্নটা থেকে সে তার যে টিউশন ফি, আমরা আসলে $19,000 আমাদেরকে স্কলারশিপের পরে $19,000 দেওয়া লাগে ইউনিভার্সিটিতে। সেই টিউশন ফিটার 4 ভাগের 3 ভাগ অর্থাৎ 4টা কোর্সের থেকে 3টা কোর্সের টাকা সে নিজেই দিতে পেরেছে, বাকি একটা কোর্সের টাকা তাকে বাসা থেকে নিয়ে আসতে হয়েছে। সো সে মোটামুটি আমি যদি বলি $14,000 থেকে $15,000 সে কিন্তু নিজের পকেট থেকে দিতে পেরেছিল এবং বাকি টাকাটা
যে 4-5 হাজার টাকা থাকে সে টাকাটা সে বাসা থেকে নিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করে সে এইবারের মতো তার টিউশন ফিটা আসলে ক্লিয়ার করে ফেলে। সো তার পক্ষে এই জিনিসটা সম্ভব হয়েছিল বিকজ আবার বললাম সে অনেক চালাক প্রকৃতির একজন লোক ছিল এবং শুরু থেকেই সে ভালো ভালো সিদ্ধান্ত নিত। সে কখনোই একটা জবে আসলে স্যাটিসফাইড থাকতো না, সে একটার পাশাপাশি আরেকটা, সবসময় সে দুইটার জব বা আরেকটা জব, মানে সবসময় সে আসলে জব খোঁজার মধ্যে ছিল এবং সবসময় নিজেকে আসলে আপগ্রেড করতে চেয়েছে যে আমার একটা সার্টিফিকেট আছে, একটা লাইসেন্স আছে, কীভাবে এটাকে আরেকটা লাইসেন্সে রূপান্তর করা যায়, কীভাবে আরেকটা জব ম্যানেজ করা যায়। সো এই সকল কারণেই মোটামুটি সে টিউশন ফিটা আসলে দিতে পেরেছে এই সেমিস্টারে। সো রাইট, এর পরবর্তীতে যেই আমার ফ্রেন্ডটার কথা বলবো তার স্টোরিটা একটু ডিফারেন্ট। তো সে আসলে অনেক বেশি জব সুইচ করেনি, সে আসার পর থেকে শুরু থেকে একটা জবই করেছে। সে একটা হাউসকিপিং জব করতো একটা হোটেলে, একদম শুরু থেকে সে এই জবটা ম্যানেজ করতে পেরেছে এবং এই জবটাই সে করতো। সো হাউসকিপিং জবগুলো কীরকম হয়ে থাকে আমি যদি একটু আইডিয়া দিই। হাউসকিপিং জবগুলো হচ্ছে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে রুম ওয়াইজ হচ্ছে পে করবে, আপনাকে ঘন্টায় পে করবে না। আপনাকে আপনি যদি 4টা রুম করেন তাহলে আপনাকে 1 ঘন্টার টাকাটা দিবে, অথবা কিছু কিছু হোটেলে হতে পারে যে আপনার 2টা রুম করলে আপনাকে 1 ঘন্টার টাকা দিবে। সো এই জবটা অনেক কষ্টকর একটা জব এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা শুরুতেই জবটা করে, পরবর্তীতে আসলে ভালো জব পেলে এই জবগুলো আর করে না, তারা নতুন জব সুইচ করে। বাট এই ফ্রেন্ডটা শুরু থেকে হচ্ছে এই জবটাই করতো একটা হোটেলে। তাতে করে যে জিনিসটা হয়, এটা একটা সুবিধা রয়েছে, অ্যাডভান্টেজ হচ্ছে এখানে প্রচুর শিফট পাওয়া যায়, শিফট নিয়ে কোনো ঝামেলা নেই, কষ্ট অনেক করতে হয় কিন্তু শিফট অনেক পাওয়া যায়। তো যেহেতু সে এই হোটেলে শুরু থেকেই থাকে, সো তার একটা আর কি প্রমোশন হয়, সে হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট থেকে হাউস পার্সনের শিফট হয়। হাউস পার্সনটা হচ্ছে একটু বেটার রুম অ্যাটেন্ডেন্টের থেকে। তো সেখানে আপনাকে রুম ওয়াইজ পে করবে না, তখন আপনাকে ঘন্টা ওয়াইজ পে করবে। তো তার যে স্যালারিটা সেখানে আওয়ারলি রেট সেটা অ্যারাউন্ড $27 এরকম। সো সেখানে সে প্রত্যেক দিন শিফট করে। সে হচ্ছে তার সাথে আমার কালকে দেখা হয়। সো সে আমাকে বলে সে এই 3 মাসে, 90 দিনে সে একদিনও ছুটি নেয়নি। সে প্রত্যেক দিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠতো এবং তার হোটেলে যাওয়া লাগতো হচ্ছে 9টার সময়। সো 6টার সময় ঘুম থেকে উঠে সে যখন বাসা থেকে রওনা দিত সে 9টার সময় ওখানে পৌঁছতো এবং 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সে টানা প্রত্যেক দিন 90 দিনে 90 দিনই হচ্ছে কাজ করেছে। এবং সে যখন বাংলাদেশ থেকে আসে তার ওয়েট ছিল আসলে 70 কেজি, আমরা তাকে দেখেছি। এবং কালকে যখন তার সাথে আমার মিট হলো এতদিন পরে, আমি দেখলাম যে সে অনেক বেশি আর কি রোগা হয়ে গেছে এবং তার ওয়েট এখন অলমোস্ট 55 কেজি। সে অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, তাকে দেখলেই বোঝা যাচ্ছে। সো এত কষ্ট করে সে আসলে তার টিউশন ফি নিজেরটা নিজেই পুরোটাই সে ম্যানেজ করতে পারে এবং পুরোটাই সে দিতে পেরেছে। সো তার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা ছিল সেটা হচ্ছে তার এখানে তার একজন রিলেটিভস আছেন। সো সেই রিলেটিভের বাসায় আসলে থাকে। তো তার হচ্ছে হাউস রেন্ট দেওয়া লাগে না, তার হচ্ছে লিভিং এক্সপেন্স নেই, তার হচ্ছে থাকা খাওয়ার খরচটা তার নিজের পকেট থেকে দেওয়া লাগছে না। সো সে টোটাল যে আর্নিংটা তার, সে যত ধরনের কাজ করছে সো সব কিছুই সে টিউশন ফির জন্য আসলে জমায়। সো এভাবেই সে তার পুরো টিউশন ফিটা ম্যানেজ করতে পারে। সো লাকিলি তার বাসা থেকে একটা টাকাও নেওয়া লাগেনি। সে এখানে 3 মাস জব করে এত হিউজ পরিমাণটা একটা টিউশন ফি, যেটা হচ্ছে $19,000, সেটাই সে আসলে ম্যানেজ করতে পেরেছে। সো এর পরবর্তীতে আমি যে ফ্রেন্ডটা নিয়ে কথা বলবো সে হচ্ছে একজন মেয়ে এবং সে তার হাজব্যান্ড নিয়ে এখানে আসে পড়াশোনা করতে। সো যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথেই কাজ করতে পারে, সো তার জন্য আসলে টিউশন ফি ম্যানেজ করা কিছুটা ইজি। বাট একটা ঘটনা ঘটে তার সাথে, যেটা হচ্ছে সে এখানে আসার পরে সে আসলে বেবি নেয়। তার রিসেন্টলি একটা বেবি হয়েছে। সো আমরা দেখতে গিয়েছিলাম কালকে তার বাসায় তাকে, এবং একসাথে আমরা ইফতার করি। সো বেবি হওয়ার কারণে তার এক্সপেন্স আসলে অনেক বেড়ে যায়, কারণ এই দেশে অনেক খরচ এবং তাকে হসপিটাল থেকে অ্যারাউন্ড $20,000 হচ্ছে পে করতে হবে হসপিটালে, এই টোটাল চিকিৎসা বাবদ সব খরচ মিলিয়ে। সো তারপরেও সে মোটামুটি টিউশন ফি ম্যানেজ করতে পেরেছে এবং সে আসলে যেহেতু তার বেবি হয়েছে সে আসলে ফুল কোর্স নিতে পারছে না, যেহেতু আমাদের একটা সেমিস্টারে 4টা কোর্স নেওয়া লাগে, তার পক্ষে আসলে ফুল কোর্স নেওয়া পসিবল না। সো সে যে কাজটা করে সে হচ্ছে 2টা কোর্স নেয়, 2টা কোর্স অর্থাৎ 4টা কোর্স থেকে 2টা কোর্স নেয়, অর্থাৎ তার টিউশন ফি অলমোস্ট 50% হয়ে যায়। সো তাকে 19,000 পে করতে হয় না, তাকে 50% অ্যামাউন্ট হচ্ছে পে করতে হয়েছে এবং সেই জিনিসটা সে মোটামুটি নিজেই ম্যানেজ করতে পেরেছে। আই মিন হাজব্যান্ড ওয়াইফ দুজন জব করে মোটামুটি সেই টাকাটা তারা পে করতে পেরেছে। সো তাকেও মোটামুটি বাসা থেকে আসলে কোনো ধরনের টাকা নিতে হয়নি। বাট তারপরেও এই যে 2টা কোর্স সে নেয়নি সেটা অবশ্যই তাকে পরের সেমিস্টার নিতে হবে এবং পরের সেমিস্টারেও তারা দুইজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জব করে হয়তো সেই টাকাটা ম্যানেজ করতে পারবে। তো এখন আমি শেয়ার করব আমার স্টোরিটা, যে আমি আসলে কীভাবে টিউশন ফি ম্যানেজ করতে পারলাম।
প্রথমে বলে নিই আলহামদুলিল্লাহ যে আমার বাসা থেকে একটা টাকাও নেওয়া লাগেনি এবং এখানে আমার কোনো রিলেটিভস নেই, অর্থাৎ আমি কারো বাসায় থাকতে পারছি না। আমাকে লিভিং কস্ট, লিভিং এক্সপেন্স, থাকা খাওয়া, বাসা ভাড়া সব কিছুই নিজেরটা নিজেই দেওয়া লাগছে এবং তারপরেও আলহামদুলিল্লাহ আমি আমার টিউশন ফিটা ম্যানেজ করতে পেরেছি। সো আমি কি জব করেছি এবং কি কাজ করেছি, কিভাবে ম্যানেজ করতে পারলাম? সো আপনারা অনেকেই জানেন আমি একটা এজেন্সিতে জব করছি, স্টুডেন্ট কনসালটেন্সি এজেন্সি, যেখানে হচ্ছে আমরা স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি। স্টুডেন্টরা যখন অস্ট্রেলিয়াতে আসে তারা ইউনিভার্সিটি থেকে অনেক সময় কলেজে মুভ করে, অনেকে এক ইউনিভার্সিটি থেকে আরেক ইউনিভার্সিটিতে মুভ করে। সো সেই সকল ফাইলগুলো নিয়ে আমরা কাজ করি এবং স্টুডেন্টদের হেল্প করি এই পুরো প্রসেসটাতে। তো সেই এজেন্সিতে আমি আসলে ABN জব করি এবং টোটাল যে ভ্যাকেশনটা, এই ভ্যাকেশনে আমি ওই একটা জবই করেছি। সো আমার অফিস স্টার্ট হতো সকাল 10টা থেকে এবং শেষ হতো 5টায়। সো প্রত্যেক দিন আমি 7 ঘন্টার মতো অফিসে ছিলাম। সো আমি একটা আওয়ারলি রেট পাই সেখান থেকে, প্লাস হচ্ছে আমরা যে স্টুডেন্টগুলোকে নিয়ে কাজ করি আমরা সেখান থেকে একটা কমিশন পাই, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টকে কনভার্ট করার পরে আমরা কোম্পানি থেকে একটা কমিশন পাই। সো সেই কমিশনটা একটা ভালো অ্যামাউন্ট, প্লাস হচ্ছে আমি এই 7 ঘন্টা কাজ করেছি, প্রত্যেক ঘন্টার জন্য আওয়ারলি রেট আমি $30 মতো করে পাই। তো টোটালটা মিলিয়ে আমার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট সেভিং হয়েছে। পাশাপাশি আমি ইউটিউব করি, ইউটিউবে প্রত্যেকটা ভিডিওর জন্য আমি কিন্তু স্পন্সর থেকে টাকা পাই। এমনও হয়েছে অনেক ভিডিওতে একটা ভিডিওর জন্য আমি $300 করে পেয়েছি। সো এটা আমাকে অনেক হেল্প করেছে এবং প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখবেন যে আমি অ্যাম্বারকে স্পন্সর করি। সো অ্যাম্বার থেকেও মোটামুটি আমি একটা টাকা পাই। সো সব কিছু মিলিয়ে আমার যে সেভিংসটা ছিল সেটা দিয়ে আমার টিউশন ফি মোটামুটি কভার হয়ে যায়। এরপরও কিছু টাকা গ্যাপ থাকে, সেই গ্যাপ অ্যামাউন্টটা আমি অ্যাকচুয়ালি $1000 আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে লোন নিয়েছি, যেটা হচ্ছে আমি পরের বার স্যালারি পেয়ে তাকে সেটা পরিশোধ করে দিব। আর তারপরেও আমার যে গ্যাপটা থাকে সেটা আমাকে আমার কোম্পানি থেকে আমার যে কোম্পানির ডিরেক্টর সে বোনাস হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ যেহেতু আমি আমার কোম্পানিতে অনেক দিন যাবৎ কাজ করছি, অর্থাৎ সেই বিজনেসটাতে আমি যেহেতু ভ্যালু অ্যাড করতে পারছি, সো তারা আমাকে আসলে হতাশ করেনি। আমি আমি বলবো 70-80% যখন আমি নিজেই ম্যানেজ করতে পেরেছি, বাকি যে টাকাটা গ্যাপ ছিল তারা কোম্পানি থেকে আমাকে সেই টাকাটা দিয়ে দেয়। অর্থাৎ আমি আমার পুরো টিউশন ফিটা নিজেই আলহামদুলিল্লাহ ম্যানেজ করতে পেরেছি। আমাকে আসলে বাসা থেকে কোনো টাকা নেওয়া লাগেনি। সো তারপরে হচ্ছে আমি আসলে এখানে আমার যে লাইফ স্টাইল বা আমার যে চলাফেরা সেটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। আমি আসলে কোনোভাবেই এই জিনিসটাকে কমাতে পারছি না। যেরকম আমি যদি একটু উদাহরণ দিই, আপনারা আমার রুম দেখেছেন, আমি একটা সিঙ্গেল রুমে থাকি। সেই সিঙ্গেল রুমের যে রেন্ট সেটা হচ্ছে $250 পাশাপাশি আমার রুমে আপনারা দেখবেন যে টিভি, প্লেস্টেশন, গেমস আমি কিন্তু মোটামুটি ভালোই খরচ করি এবং এই যে গ্যাজেট আমি যে ক্যামেরা দিয়ে শ্যুট করছি সেটাও আমি নতুন পারচেস করেছি। তারপর হচ্ছে সব কিছু মিলেই মোটামুটি আমার ভালোই একটা খরচ হয়। আর তার উপরে হচ্ছে আমার ওয়াইফের ভিসা প্রসেস করার জন্য আমার মোটামুটি $3000 মতো খরচ হয়েছে এবং মাঝখানে আমি কিন্তু বাংলাদেশেও গিয়েছিলাম, যদিও সেই বাংলাদেশে যাওয়ার যে এয়ার টিকিট এবং এভরিথিং, হোটেল ভাড়া সব কিছু আমার কোম্পানি থেকেই দেওয়া হয়েছিল, বাট তারপরে অবশ্যই কেনাকাটার জন্য গিফটস টিপস সব কিছু কেনাকাটার জন্য আমার নিজেরও কিছু খরচ হয়েছে। তো এই জিনিসগুলো যদি আমি আসলে না করতাম, আমার যদি ওয়াইফের ভিসা প্রসেসিংয়ের জন্য সেই টাকাটা খরচ না হতো, আমি যদি বাংলাদেশে না যেতাম এবং আমি যদি একটু চিপ কোনো জায়গায় থাকতাম, আসলে হাউস রেন্ট কিন্তু $150 থেকে $200 ভিতরেই আপনারা ইজিলি ম্যানেজ করতে পারবেন, যেহেতু আমি একটু এক্সপেন্সিভভাবে থাকছি। সো সেই জন্য আমার অনেক খরচটা বেড়ে যাচ্ছে। আর সেই জিনিসগুলো যদি না হতো, আমি যদি একটু সঞ্চয় করে চলতে পারতাম, তাহলে কিন্তু পুরো টিউশন ফিটা আমি নিজেই ম্যানেজ করতে পারতাম, আমার কিন্তু কারোর কাছ থেকে হেল্প নেওয়া লাগতো না। সো এখন মোটামুটি আমার $1000 হচ্ছে লোন রয়েছে, যেটা আমি সামনে বেতন পেলে ইনশাল্লাহ আমার ফ্রেন্ডকে দিয়ে দিব। তাছাড়া মোটামুটি আমার আর কোনো সমস্যা নেই। আমি বাসা থেকে আলহামদুলিল্লাহ কোনো টাকাই নিইনি, সব টাকাটাই নিজেই ম্যানেজ করতে পেরেছি। সো আপনারা যারা কোশ্চেন করেন যে অস্ট্রেলিয়াতে আসার পরে নিজে টিউশন ফি পার্ট টাইম জব করে ম্যানেজ করা যাবে কি না, আমি যদি লেভেল 1 ইউনিভার্সিটি থেকে পড়ে আসলে ম্যানেজ করতে পারি, শুধু আমি না, আলহামদুলিল্লাহ যে আমি একটা ভালো জব ম্যানেজ করতে পেরেছি, সেখান থেকে ভালো একটা টাকা আসছে। শুধু আমি না, আমি কিন্তু আমার অন্যান্য স্টুডেন্ট বা আমার অন্যান্য ফ্রেন্ড যারা, তাদের স্টোরিগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, তারাও কিন্তু কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পেরেছে। সো এই হচ্ছে বিষয়, সবাই কোনো না কোনোভাবে ম্যানেজ করতে পারে। কেউ হয়তো 70%, কেউ হয়তো 60% ম্যানেজ করে, কেউ হয়তো বাসা থেকে কিছু পার্সেন্ট নিয়ে আসে, আবার কেউ হয়তো এখানেই আসলে পুরোটা ম্যানেজ করতে পারে।
সো আপনারা যারা আসলে চিন্তা করছেন অস্ট্রেলিয়াতে এসে নিজের টিউশন ফি নিজে ম্যানেজ করা যায় কিনা বা কিভাবে আসলে ম্যানেজ করে, তাদের জন্য একটা কথাই বলবো, এটা পসিবল, অনেকেই করছে। আপনারা যদি মাইন্ডসেটটা ঠিক রাখেন, আপনারা যদি বাজে এক্সপেন্স না করেন, একটু সঞ্চয় করে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও নিজের টিউশন ফি নিজেরাই ম্যানেজ করতে পারবেন। বাকিটা আসলে আল্লাহ ভরসা, বিকজ আল্লাহ ভালো বলতে পারেন যে আপনারা কতটুকু ম্যানেজ করতে পারবেন। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।